পানি বণ্টন চুক্তি নিয়ে মতপার্থক্য দূর করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সমাধানের আশা। সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা ডক্টর ইউনূসের। বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক। মন্তব্য রিজভির। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান বিএনপির। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। জাতিসংঘের মাধ্যমে গণহত্যার পূর্ণ তদন্ত চায় দেশের সাধারণ মানুষ। এবং টি-20-র পর এবার বাংলাদেশ ভারত কানপুর টেস্টেও হামলার হুমকি দিল হিন্দুত্ববাদী গোষ্ঠী। পরিবর্তন হতে পারে ভেন্যু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। তিস্তার পানি বণ্টন চুক্তি বছরের পর বছর ঝুলে থাকতে পারে না। এটা কোনো দেশের জন্য ভালো নয়। আন্তর্জাতিক আইন মেনে তিস্তা সমস্যার সমাধানে ভারতকে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বৃহৎ স্বার্থে তিস্তার পানি বণ্টনের সমাধান জরুরি। একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানান ডক্টর ইউনূস। মনিরুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের যৌথ নদী কমিশন বলছে, দেশে ছোট বড় ৪০৫ প্রবাহমান নদী রয়েছে। নদীগুলোর মধ্যে ৫৭টি আন্তঃসীমান্ত, যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ভারতের অভিন্ন নদী। তাই নদী আর পানি নিয়ে বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক। কিন্তু এত বছরেও ভাটির দেশ হিসেবে বাংলাদেশ পায়নি পানির ন্যায্য হিস্সা। এমন পরিস্থিতিতে তিস্তা চুক্তি আলোর মুখ দেখলেও শেখ হাসিনা সরকারের পতনে সে আশাই গুড়ে বালি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে দেশের মানুষ ভারতকে দায়ী করলে নতুন করে সামনে আসে তিস্তা চুক্তি। তিস্তা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। সেখানে তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধানে কঠোর বার্তা দেন তিনি। বলেন, চাপ নয়, দুদেশের স্বার্থেই সমঝোতার ভিত্তিতেই সমাধান জরুরি। নদী অববাহিকার উঁচু নিচু অঞ্চলে পানি ভাগাভাগি সংক্রান্ত আন্তর্জাতিক নীতি উভয় দেশকেই মেনে চলার তাগিদ দেন ডক্টর ইউনূস। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এই সংকট মোকাবিলায় মানবিক পন্থা অবলম্বন করতে হবে। এদিকে বিএসএফের গুলিতে সীমান্তে হত্যার নিন্দা জানিয়ে সরকার প্রধান বলেন, সীমান্ত সমস্যা মোকাবিলায় হত্যাকাণ্ড সমাধান নয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে আরও সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে জনগণকে এক হয়ে কাজ করার কথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানী রামপুরায় আমরা বিএনপি পরিবার আয়োজিত গণ অভ্যুত্থানে নিহত রিকশা চালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান প্রদানে রিজভী এ মন্তব্য করেন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এখানে ভারতের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ইসরায়েল, হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? এদিকে রাজধানীর গুলশানে যুগপৎ আন্দোলনে সঙ্গীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজু কমিটি। বৈঠকে অংশ নেন নেব ভাসানী, পিপলস পার্টি, গণফোরামের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আমির খসরু মাহমুদ। এ সময় জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্র মেরামতের আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে, এগুলোতে পেছনে কারা আছে, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গণফোরাম সাধারণ সম্পাদক। জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের ভিতর দিয়ে, সেটাকে আমরা ধরে রাখতে চাই এবং যে কোনো কিছুর বিনিময়ে
মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখে আজকে 24-এর বিজয়কে ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই। এ সময় দেশের বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি কুচক্রী মহল জড়িত বলে মনে করেন বিএনপি ও এর সঙ্গীরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। হিটলারের নাৎসি বাহিনী ও মুসোলিনির ফেসিবাদের মতো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মাধ্যমে গণহত্যার পরিপূর্ণ তদন্ত চান তারা। আরও জানাচ্ছেন রেজা খান। 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের মাসপূর্তিতে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কোনো প্রকার দলীয় কার্যক্রম চালাতে পারবে না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনির্দিষ্টকালের জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। অনির্দিষ্টকালীনের জন্য নিষিদ্ধ করা উচিত। যে গণহত্যাটা হয়েছে সেটা আসলে একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। গভর্নমেন্টের নির্দেশেই তো হয়েছে, তো সেই সরকার ক্ষমতায় আবার কি করে আসে? যে বিচার আছে সেটা সুষ্ঠুভাবে তাদের বিচারটা করা হোক এবং পরবর্তীতে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, নাগরিক হিসেবে বলছি তারা অবশ্যই করতে পারে। জাতিসংঘের মাধ্যমে গণহত্যার পরিপূর্ণ তদন্ত শেষ না করে বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করা ঠিক হবে না বলেও মনে করেন সচেতন মহল। জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার যাতে হয় সেটা আমরা চাই। যারা গণহত্যার সঙ্গে জড়িত তারা এদেশের রাজনীতি করার অধিকার তো অবশ্যই রাখেন না। এদেরকে অবশ্যই ডেকে না, অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। দলটির পরিণতি জার্মানির হিটলার ও মুসোলিনির মতো হওয়া উচিত বলেও মনে করেন তারা। হিটলারের নাৎসি বাহিনী, মুসোলিনির ফ্যাসিজম যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সেইভাবে এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হবে। যারা জড়িত ছিল তারাই যদি আবার রাজনীতি করে সেটা তো ঠিক হবে না। গণহত্যাকারী দল বা গণহত্যাকারী জনগোষ্ঠীকে প্রত্যাখ্যান করা দরকার। তবে বিচার শেষে নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে বলেও মনে করেন সবাই। নতুন দল, নতুন মানুষ নিয়ে আসতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে আদালতে তোলার পর 10 দিনের রিমান্ডের আবেদন করলেও শাহজাহান খানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। আরও জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক আটক হচ্ছেন সাবেক এমপি মন্ত্রীরা। ইতোমধ্যে সালমান এফ রহমান, আনিসুল হকের মতো প্রভাবশালীরা গ্রেপ্তার হয়েছেন। সবশেষ গ্রেপ্তার করা হয়েছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিবিদ্ধ হয় আব্দুল মোতালিব নামের এক কিশোর। নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন মোতালিবের বাবা। শাহজাহান খান গ্রেপ্তার হলে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেছে র্যাব। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক ছিলেন তিনি। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ। বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বন্যা পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাব বেড়েছে পানিবাহিত রোগবালাইয়ের। সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী, শিশু, বৃদ্ধরা। বন্যা কবলিত এলাকাগুলোতে বাড়িঘরের পাশাপাশি বেশি ক্ষতি হয়েছে কৃষিখাতের। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও 5 উপজেলায় এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্তরা।
ফেনীতে নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যায় ৫০০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এতে জেলার ৬ উপজেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের এই গ্রামের রাস্তাগুলা সংস্কার না করলে গ্রামের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। বাঁধগুলো কিন্তু এখন এই মুহূর্তে উন্মুক্ত সম্পূর্ণভাবে। এখন এই বাঁধগুলো যদি দ্রুত সংস্কার করে টেকসই বাঁধ না দেওয়া হয়, আমরা বারবার এফেক্টেড হবে। তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ব্যবসা বাণিজ্য এবং কি যাদের ঘরবাড়ি পড়ে গিয়েছে, সেক্ষেত্রে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাহলে যেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া যায়, যেন তারা তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। নোয়াখালীর ৮ উপজেলায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নিচু এলাকার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। জেলায় প্রতিদিন বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। কুমিল্লায় বন্যায় প্লাবিত কৃষিখাত, মাছের ঘের, প্রাণী সম্পদ, রাস্তাঘাট ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মিলিয়ে অন্তত ৩,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া চলমান বন্যায় জেলায় ৮৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। মিরসরাইয়ে বেশিরভাগ গ্রামের সড়ক, বসতবাড়ি, কৃষিজমি, পুকুর ও ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। ৬০ বছরের ভিতরে বন্যা আমি আর দেখি না। এখন আর গুদামঘর গান ঝুঁকিপূর্ণ, মানে যে কোনো মুক্তি পড়ে যাবে। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। বন্যা আর বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকা। এখনও পানির নিচে বেশিরভাগ বাড়িঘর, রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পৌর এলাকার পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকাতেই এই অবস্থা বলে জানান তারা। লক্ষ্মীপুর থেকে নাজিমউদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের ঘের। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় চরম বিপাকে পড়েছেন পৌরসভার কয়েক হাজার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে পৌরসভাটি প্রথম শ্রেণীর হলেও তাতে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। বিষয়টি দায়িত্বরত মেয়রকে একাধিকবার অবহিত করার পরও গত ২৫ বছরেও কোনো সুরাহা পায়নি পৌরবাসী। কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আমাদের ঘরের বাড়িতে পানি উঠে যায় এবং কি আমাদের ব্যবসা বাণিজ্যে আসা যাওয়াতে ক্ষয়ক্ষতি হয়। স্কুল ছাত্রছাত্রী আসতে যেতে কষ্ট হয়, বাড়ি উঠানে পানি উঠে যায়। আমাদের এখানে পানির লাইন নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে যায়, তরকারি সব নষ্ট হয়ে যায়। এজন্য আমরা প্রশাসনের কর্তৃপক্ষের কাছে আমরা এটা সঠিক সমাধান চাই। ভুক্তভোগীরা জানান, পৌরসভার ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এলাকা ঘেঁষে ডাকাতিয়া নদী থাকায় বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে তলিয়ে যায় ফসলি জমি, ভেসে যায় ঘেরের মাছ। আমাদের ড্রেন না থাকার কারণে পানি না নামার জন্য আমাদের পানির অবস্থা রাস্তাঘাট চুবি গেছে। পানি হইলে পানির তেরে আবার চলে যায়, চলে গেলে আবার আসে, আমাকে ক্ষতিগ্রস্ত হইতেছে। তবে আমরা একটা ড্রেনের ব্যবস্থা যদি করেন তো আমরা বাঁচতে পারি। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার কাজ চলমান রয়েছে বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। আমাদের একজন প্রশাসক নিয়োগ হয়েছে এবং যোগদানও করছে এবং ২৮ কাজের গতি আরও ত্বরান্বিত করবে এবং ড্রেনের কাজ চলমান আছে। এগুলো ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে পৌরসভাতে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হবে না। নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ায় কাজের গতি ত্বরান্বিত হবে বলে জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা ছাড়াও পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামতের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এ সময় ফেনী ১ সংসদীয় আসনের বিএনপি সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান উপস্থিত ছিলেন। সুইচ খুলে দিয়ে আপনাদের আমাদেরকে ফাঁসিয়ে দিল। এখানে প্রায় ৭০ জন মানুষ মারা গেছে, প্রচুর গবাদি পশু শস্যের ক্ষতি হয়েছে। মানুষের কষ্টে
উনাদের কোনো কষ্ট লাগে না, কারণ তাদের তো কোনো ভোটের দরকার নাই। মিল মালিক সিন্ডিকেটে ফের লাগামহীন চালের বাজার। বৃষ্টি বন্যায় সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। তবে কিছুটা নিম্নমুখী সবজির বাজার। সংশ্লিষ্টরা বলছেন, দফায় দফায় হাত বদলের কারণেই দাম বেড়ে যায় নিত্যপণ্যের। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান সাধারণ মানুষ। উষা ফেরদৌসের প্রতিবেদন। মাঠ জুড়ে তরতর করে বেড়ে ওঠা পুঁইশাক দেখে কৃষকের চোখ জুড়ালেও অজানা শঙ্কা দানা বাঁধে মনে। উৎপাদিত পণ্যের ন্যায্য দাম কখনো মেলে না। কৃষক পর্যায়ে আটি প্রতি লাল শাক 7 টাকা, মূলা শাক 8, পুঁইশাক 15, কলমি শাক 6 এবং লাউ শাক 10 থেকে 15 টাকায় বিক্রি হয়। এ দৃশ্য সাফারের নামাগেন্ডা এলাকার। পুঁইশাক পাইকারি বর্তমান ধরেন ওই 12-15 এরকম চলে, আর কলমি শাক 6 টাকা 5 টাকা এরকম চলে, লাল শাক 7 টাকা 8 টাকা এই বাজার চলে এখন বর্তমান। মূলা শাক হলো 8 টাকা 10 টাকা 12 টাকা। পানি দিতেও খরচা, তার মেডিসিনের দামের ওষুধ মেডিসিন সব কিছুর দাম বেশি, ডবল হয়ে গেছে। লাভের পরিমাণ কম আসে। আর ঠিক কয়েক মাইল দূরে মিরপুরের বাজারে সেই পুঁইশাকের আটি বিক্রি হচ্ছে 40 টাকায়। একইভাবে প্রতি আটি লাল শাক 20, মূলা শাক 25, কলমি শাক 15 ও লাউ শাক 40 টাকায় বিক্রি হচ্ছে। কলমি শাক 15 টাকা, মূলা শাক 20 টাকা, পুঁই শাক 40 টাকা। 6 টাকা দিচ্ছে, আমি তো ম্যাক্সিমাম 12 টাকায় কিনতে পারতাম অথবা 10 টাকায় কিনতে পারতাম, সেক্ষেত্রে সবাই উপকৃত হতো। বাজার মনিটরিং দরকার। মাছের বাজারেরও প্রায় একই চিত্র। চাষি বা জেলে পর্যায়ে যে দামে বিক্রি হয়, ক্রেতার কাছে পৌঁছে তা কয়েক গুণ বেড়ে যায়। নিচে আপনি 3-4 হাত বদল হয়। যে আনে মনে করেন এর কাছে আমি যদি 50 টাকা লাভ জানি, আবার আরেকজনের লাভ দিলে এর লেগে যে দাম বাড়ছে। মিডলম্যান যারা আছে এই ধাপগুলো যদি 4টার জায়গায় 2টা কমাতে পারেন, দেন আমাদের কাছে আরেকটু সুবিধা হবে। এদিকে 2 সপ্তাহ আগেও রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ছিল 50 থেকে 54 টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে 60 টাকায়। একইভাবে চিকন চাল মিনিকেটের দামও কেজিতে 2 থেকে 6 টাকা বেড়েছে। বিশাল একটা সিন্ডিকেট আছে, বড় বড় মেলার কয়েকদিন সরকার, এর আগে সরকার তো পদক্ষেপ নিয়েছিল, কমাইতে পারে না, কারণ দলীয়করণের একটা আছে। অন্যদিকে গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি আর ডিমের দামও বেড়ে গেছে কোনো কারণ ছাড়াই। প্রতি কেজি ব্রয়লার 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও যা ছিল 160 টাকা। আর সপ্তাহের ব্যবধানে ডিমের দামও ডজন প্রতি বেড়েছে 10 টাকা। লাল ডিমের দামই বাড়ছে, সব ডিমে বাড়ছে আর কি। গত ছিল 150 টাকা 145 টাকা, সোনালী বাড়ছে কেজিতে 40 টাকা। বাজার নিয়ন্ত্রণে কঠোর তদারকির বিকল্প নেই বলে মনে করেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আবারও কর্মচঞ্চল বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র। ব্যস্ততা বেড়েছে সাগর ফেরত জেলেদের। সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ধরা রূপালী ইলিশ ট্রলার ভর্তি করে ঘাটে ফিরছেন তারা। এতে উৎফুল্ল জেলে, শ্রমিক এবং ব্যবসায়ীরা। তবে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞাটি না থাকলে দাম অনেকটা কমতো বলে মনে করেন তারা। পাথরঘাটা থেকে সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মৌসুমের শুরুর দিকে তেমন মাছ না পেলেও 2 সেপ্টেম্বর থেকে সেই খরা কেটে গেছে। প্রতিটি ট্রলারে ইলিশ মাছ ধরা পড়েছে 25 থেকে 30 মণ। সরবরাহ বাড়ায় অনেকটা কমেছে দামও। এখন আকার ভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে 15 থেকে 60 হাজার টাকায়। তবে অভিযোগ রয়েছে 65 দিনের নিষেধাজ্ঞার কারণে অনেক ট্রলার মালিক ও জেলে নিঃস্ব হয়ে গেছেন। নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হলে ইলিশ সহ সব সামুদ্রিক মাছের দাম কমে আসবে বলেও মনে করেন তারা। এখন তো মধ্যবিত্ত ফ্যামিলি খাইতে পারে, আগে তো পারতো না, কারণ ভারতের মাছটা না চলে না। বর্তমানে মাছ আছে প্রচুর, কিন্তু মাছ ধরে কি করব, মাছের দাম পাই না বর্তমানে। মাছ মোটামুটি যা আছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইনশাল্লাহ এখন খাইতে পারবো মানুষ। 65 দিনের অবরোধটার কারণে প্রচুর জাল্লিয়া যারা আছে তারা অনেক জাল্লিয়ারা ঘরে উঠে যাইতেছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়লেও একাধিক হাত বদল হয় ভোক্তাদের চড়া মূল্যে কিনতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। নিষেধাজ্ঞার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান তিনি। ইলিশ মাছগুলো বিভিন্ন জনের হাত ঘুরে তারপরে ভোক্তার কাছে পৌঁছায়। তো এতগুলো হাত ঘুরে যাওয়ার পরে সবাই কিন্তু লাভ করে,
তো এইটার মাঝখানে যে মিডলম্যান, এটা যদি আমরা কমাতে পারি, জেলে এবং ভোক্তা এর মাঝখানে যত গ্যাপ কমাবো তত এই মাছের দামটা কমে যাবে। আমরা এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে আমরা পাঠাবো এবং তাদেরকে জানাবো, তারা যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 4 দিনে 190 মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। নবম বেতন কমিশন গঠন সহ 5 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় নবম বেতন কমিশন গঠন সহ সারা দেশের কর্মচারীদের পদবি, বেতন বৈষম্য নিরসন সহ শতভাগ পেনশন ভাতা পুনর্বহালের দাবি জানান সংগঠনটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। শ্রমিক নেতা শামসুর রহমান, শিমুল বিশ্বাস, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ সহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বৈষম্য বিরোধী গণকর্মচারীদের পদবি, আর্থিক বৈষম্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আবারও লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ ও লোহার টুকরা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই নিয়ে 3 দফা লুটপাট এবং আগুনের ঘটনা ঘটেছে কারখানাটিতে। শুক্রবার বিকেল 4:30টার দিকে অন্তত 50 জন কারখানায় প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করে এবং ওয়েস্টেজ সেকশনে আগুন ধরিয়ে দেয়। এর আগে গাজী টায়ার কারখানায় গত 5 আগস্ট প্রথম দফায়, এরপর 25 আগস্ট দ্বিতীয় দফায় এবং শুক্রবার লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা। এরই সাথে শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে মত পার্থক্য দূর করবে অন্তর্বর্তী সরকার, দ্রুত সমাধানের আশা। সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা ডক্টর ইউনূসের। বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ উস্কানিমূলক মন্তব্য রিজভির। রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নের আহ্বান বিএনপি। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। জাতিসংঘের মাধ্যমে গণহত্যার পূর্ণ তদন্ত চায় দেশের সাধারণ মানুষ। এবং টি-20-র পর এবার বাংলাদেশ ভারত কানপুর টেস্টেও হামলার হুমকি দিল হিন্দুত্ববাদী গোষ্ঠী। পরিবর্তন হতে পারে ভেন্যু। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।